অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক। বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। গত সারা দিন সেনা প্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে। এদিকে আজ হঠাৎ সেনা প্রধান মুখ খুলে নতুন ঘোষণা দিলেন। কঠোর নিরাপত্তায় শেখ হাসিনাকে দেশে ফেরাবেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। সবাই এখন আতঙ্কে আছে, বাংলাদেশে কি হবে। ডক্টর ইউনূস কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, উনি বলেছে, দুঃখ প্রকাশ করেছে যে এরকম যে জঙ্গি হামলা, এটা তীব্র নিন্দা জানায় এবং তারা এইরকম জঙ্গি হামলা বন্ধে যে কোনো রকমের সহযোগিতায় তারা প্রস্তুত। তো এখন ডক্টর ইউনূস যেহেতু যে কোনো রকমের সহযোগিতায় প্রস্তুত। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের হত্যার জন্য হাতের কাছে তারা পায়নি, সেহেতু এই ভয়ঙ্কর দুর্বৃত্তরা দেশের ভেতর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে যেসব আওয়ামী লীগ নেতৃত্বকে ডক্টর ইউনূস সরকার গ্রেফতার করতে সক্ষম হয়, তাদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা দিয়েই ক্ষান্ত হয়নি, বরং আওয়ামী লীগ নেতাদের আদালতে হাজির করার সময় মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করা হয়। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ক্যান্টনমেন্টে আইএসআইয়ের ঘাঁটি হয়েছে, এই কথাটা খোদ বাংলাদেশের কোন এক নিরাপত্তা সংস্থার দুজন সদস্য আমাকে 100% নিশ্চয়তা দিয়েছে। সকল জায়গায় একটু নিউজ ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে। কি মাস্টার প্ল্যান? ঢাকার মধ্যে বস্তিগুলোর মধ্যে মানুষ জড়ো করছে, সুন্নিদের ভিতরে থেকেই আওয়ামী লীগ ঢাকা দখলের পায়তারা করতেছে। অঙ্কের হিসেবে প্রতি 2.5 দিনেরও কম সময় একটি করে রাজনৈতিক দল গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমলে। খবর হলো, এসব রাজনৈতিক দলের বেশিরভাগেরই নেই অফিস, নেই কর্মী। প্রশ্ন হলো, রাজনৈতিক দলের নামে কেন এত কিংস পার্টি হচ্ছে? আমাদের অনুসন্ধান হলো, নির্বাচন পেছাতে এবং নির্বাচনের সময় 2 ধাপে একাধিক পরিকল্পনাকে সামনে রেখে এতগুলো দল আসছে। হ্যাঁ, দেশের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে। ইতিমধ্যে সেনা প্রধানের একটি পদক্ষেপে সারা দেশবাসী অবাক হয়েছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে দেশে ফিরানোর ষড়যন্ত্র চলতেছে এবং শেখ হাসিনাও ভারতে বসে অনেক পরিকল্পনা করে, অনেক ফোন কল ফাঁস করে এবং বাংলাদেশের মধ্যে অনেক তাণ্ডব ঘটায় তার কর্মীদের দিয়ে। ইতিমধ্যে সেনা প্রধান কিন্তু শেখ হাসিনার কপাল খুলে দেয় সরাসরি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য এবং ভিডিও ক্লিপ আসে, সেইগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। এই ভিডিওগুলো দেখলে দেশের সর্বশেষ আপডেট, দেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি এবং এইসবের পিছনে কে রয়েছে সব কিছুই দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। মাঝখানে তিনি রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরের পরেও তার খুব একটা সরব উপস্থিতি আমরা দেখিনি, চুপচাপ ছিলেন, আলোচনার বাইরে ছিলেন। আলোচনার বাইরে থাকা সেনাপ্রধান হঠাৎ করে আজকে আবার আলোচনায় চলে এসেছেন। গত সারা দিন সেনাপ্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে। হয়তো আপনারা বেশিরভাগই সেই ভিডিওটা দেখেছেন। সেনাপ্রধান কি কি কথা বলেছেন সেগুলোও হয়তো অনেকে জেনে ফেলেছেন, কিন্তু সেনাপ্রধান যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন সেই কথার পেছনের কারণ কি হতে পারে, কি ইঙ্গিত সেনাপ্রধান দিতে চাইলেন, সেই আলোচনা, সেই বিশ্লেষণ করার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম সেনা প্রধানের কথা। সেনাপ্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। চুপচাপ থাকার পরে আজকে সারা দিন ব্যাপী সেনাপ্রধানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমে এত বেশি চর্চা হয়নি সেনাপ্রধানকে নিয়ে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানা রকমের আলোচনা চলছে। কিছু কিছু ক্ষেত্রে চটকদার আলোচনাও চলছে, পক্ষে বিপক্ষে নানা রকমের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছেন অনেকে। কিন্তু সেনাপ্রধান যে কথাগুলো বললেন সেগুলোও হয়তো ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন। সেই কথাগুলোর পেছনের রহস্য কি, পেছনের কারণগুলো কি? সেনাপ্রধান কি রাশিয়া সফর করে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এসেছেন? এবং রাশিয়াকে যখন বলা হচ্ছে যে ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু, অনেকে সমালোচনা করার চেষ্টা করছিলেন যে ভারতের প্রেসক্রিপশনে তিনি রাশিয়া গেছেন, সেই সব সমালোচনা তো থাকবেই। তারপরেও বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে নিয়ে পজিটিভ আলোচনাই সব থেকে বেশি। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা বেশি এবং সেই কারণেই সেনাপ্রধানের প্রতিও আস্থা বেশি মানুষের। যত নেগেটিভ আলোচনাই হোক না কেন, সেনাপ্রধান যখন কোনো বিষয়ে কোনো কথা বলেন সেটাকে দেশের সাধারণ মানুষ আস্থায় নিতে চান, সেটাকে বিশ্বাসযোগ্য হিসেবে নিজের কাছে মনে করেন, নিজের কাছে নিজেই উপস্থাপন করেন, গ্রহণযোগ্য করে তোলেন। সেনাপ্রধানের সেই কথাগুলোর বিশ্লেষণে যদি যাই, সেনাপ্রধান বললেন যে
বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। যখন এই কথা বললেন সেনাপ্রধান, তখন এই কথার পেছনের রহস্য কি দাঁড়ায়? পেছনের রহস্য দাঁড়ায় এটাই যে বিনা অপরাধে অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, এটা আর করা যাবে না। সেনাপ্রধান বাস্তবতাটা মেনে নিলেন যে হ্যাঁ, বিনা অপরাধে অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়েছে, হয়রানির কারণে করা হয়েছে, তুচ্ছ কারণে করা হয়েছে, কিন্তু সেগুলো আর করা যাবে না। উদাহরণ হিসেবে যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানকে নিয়ে ঢাকার একটা হত্যা মামলা তাকে আসামি করা হয়েছে, এবং সাকিবের সেই মামলার যিনি বাদী তিনি নিজেও জানেন না সাকিবকে আসামি করা হয়েছে। এরকম উদ্ভুতুরে মামলা যে হয়েছে দেশে, সেই বাস্তবতা সেনাপ্রধান মেনে নিলেন। মেনে নিয়ে অবশেষে সেটার বিপক্ষে তিনি স্পষ্টভাবে তার অবস্থান ব্যক্ত করলেন এবং বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা আর করা যাবে না, যা হয়েছে সেগুলোতেই ক্ষান্ত থাকতে হবে। সেগুলোতেই যারা এতদিন এই মামলা মোকদ্দমার ব্যবসা করেছেন তারা কি ক্ষান্ত দেবেন, নাকি এই ব্যবসাটা আরো চালিয়ে যাবেন, সেই আলোচনা তো রয়েছেই। এরপরে সেনাপ্রধান যেটা বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন আছেন? বাংলাদেশের সমাজ মাধ্যমে গুজব ছড়িয়েছিল শেখ হাসিনা গুরুতর অসুস্থ, তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্বদের এই অসুস্থতার খবর মাঝে মধ্যেই প্রচারিত হয়, অধিকাংশ ক্ষেত্রেই সেই খবরগুলো ভুয়ো থাকে। আওয়ামী লীগ ক্ল্যারিফাই করেছে এবং শেখ হাসিনা যে সুস্থ সবল এবং কর্মঠ আছেন সেটা আওয়ামী লীগ জানিয়েছে বিবৃতি দিয়ে, এবং শেখ হাসিনার কি কি কর্মসূচি আছে, মূলত তিনি তো ওই আওয়ামী লীগের গ্রুপে, ফেসবুকে, টেলিগ্রামে এসবে কথা বলেন, সেই ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছেন। দেখুন, শেখ হাসিনা ঠিক কোথায় আছেন সেটা ভারত সরকারের 2-3 জন ছাড়া কেউ জানে না। নিরাপত্তার ঘেরাটোপে আছেন, তার চিকিৎসার দিকেও ভারত সরকার নজর দিচ্ছে এবং নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশের মাটিতে নেই শেখ হাসিনা, নেই সেজন্য তার মানসিক কষ্ট হতে পারে, কিন্তু অন্য প্যারামিটার গুলো ঠিক আছে বলেই জানা যাচ্ছে, অর্থাৎ শেখ হাসিনা সুস্থ আছেন, তিনি তার দৈনন্দিন কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তাই যে গুজবটা পল্লবিত হয়েছিল যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ, তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত বলে দাবি করেছে আওয়ামী লীগ। 20 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চিফ প্রসিকিউটর জামাত সমর্থক তাজুল ইসলাম এই কথা জানিয়েছেন, এবং শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া অক্টোবর-নভেম্বরের মধ্যে শেষ করার কথা বলা হচ্ছে। তারপরে হয়তো সাজা ঘোষণা হবে। ইউনূসের অন্তর্বর্তী সরকার বারবার ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি জানিয়েছে, কিন্তু ভারত সরকার সেটাকে গুরুত্বই দেয়নি, এবং কি বিমস্টেকের সম্মেলনের পার্শ্ব বৈঠকে ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন, তাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খারাপ হতে পারে, ভারত সরকার যেন পদক্ষেপ নেয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে একটি কথাও বলেননি, এবং শেখ হাসিনা যথারীতি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভারত সরকারের যুক্তি খুব স্পষ্ট, শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ বিরোধী কোনো কথা বলছেন না, তিনি বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা, তিনি একজন রাজনৈতিক দলের সুপ্রিমো। ইদানিং সকল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন যত সোশ্যাল মিডিয়া আছে সকল জায়গায় একটি নিউজ ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে। কি মাস্টার প্ল্যান? ঢাকার মধ্যে বস্তিগুলোর মধ্যে মানুষ জড়ো করছে। আবার অনেকে তো বলতেছে সুন্নিদের ভিতরে থেকেই আওয়ামী লীগ ঢাকা দখলের পায়তারা করতেছে। ব্যাপারগুলো কি পরিমাণে হাস্যকর সেটা আপনারা যখন নিউজগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তখনই বুঝতে পারেন। আওয়ামী লীগ কি এতই দুর্বল সংগঠন হয়ে গিয়েছে বস্তির মধ্যে লুকিয়ে থাকবে ঢাকা দখল করার জন্য? শুধু ঢাকার মধ্যেই তো আওয়ামী লীগের যে সমর্থন আছে তা দিয়েই তো ঢাকা দখল করা যায়। হয়তোবা তারা এখন পালাতক কোণঠাসা অবস্থায় আছে। আর ঢাকার বাইরের গুলা ঢাকায় গেলে কি বস্তিতে থাকতে হবে? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে বস্তিতে থেকে ঢাকা দখল করা লাগবে। এগুলা বলার মানেটা কি? এগুলা বলার মানেটা হচ্ছে আওয়ামী লীগকে নিচু করানো এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদেরকে ছোট করে দেখা। আওয়ামী লীগ কখনো কারো লুঙ্গির তলা থেকে রাজনীতি করে নাই। বাংলাদেশের যতগুলো দল আছে কেউ না কেউ আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করেছে।
শুধু একমাত্র বড় দল বিএনপি ছাড়া। আর কে করে নাই? আর আওয়ামী লীগকে এখন লুঙ্গির তলে থাকা দলের মতো করে চিন্তা করলে হবে ভাই? আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করতে হবে সেটা বাংলাদেশের মানুষকে শিখিয়েছে। আর সে আওয়ামী লীগ বস্তিতে লুকিয়ে রেখে ঢাকা দখলের পাইতারা করতেছে। এসব ফাউ নিউজ, ফাউ টপিক তোমরা পাও কোথায়? তোমাদের এসব নিউজ আর বেশি দিন টিকবে না। তোমাদের এইসব প্রচারণা বুমেরাং হয়ে যাবে। জনগণ এখন অনেক সচেতন হয়ে গিয়েছে। তোমরা যেসব কথা বলো, যেসব গুলা মিডিয়াতে প্রপাগান্ডা ছড়াও, জনগণ সকল কিছু মার্ক করছে যে আসলে কোনটা কি। আওয়ামী লীগ ঢাকা দখল যেদিন করবে সেদিন বুঝতে পারবা আওয়ামী লীগ কি জিনিস। তরুণ প্রজন্মের যারা তোমাদের দোসর আছে তারাও বুঝতে পারবে। তারা আওয়ামী লীগের দুঃসময়ের আন্দোলন দেখা নাই, সেই কারণে মনে করছে কিছু টোকাই দিয়ে বস্তি দিয়ে আওয়ামী লীগ ঢাকা দখল করবে। এত খারাপ সময় আসে নাই যে আওয়ামী লীগ টোকাই বস্তি দিয়ে ঢাকা দখল করতে হবে। আওয়ামী লীগের একটা রিজার্ভ ফোর্স আছে, সেই রিজার্ভ ফোর্স এখনো মাঠে স্ট্রংলি নামে নাই। তারা যদি মাঠে স্ট্রংলি মাথায় কাপড় পরে নেমে যায়, এসব বস্তিতে লুকানো সুন্নিদের লুঙ্গির তলা থাকা এসব কথা তো কোথায় দূরে হারিয়ে যাবে, আর তোমরাও পালানোর পথ পাবা না। তাই এসব অবাস্তব কথাবার্তা বলার কোনো মানে হয় না। আওয়ামী লীগ বড় দল, অবশ্যই ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে, অবশ্যই করবে। কে ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করে না? কোন দল করে না? সকল দল অবশ্যই করে। রাজনীতি করতে হলে মাস্টার প্ল্যান নিয়ে এগোতে হবে। মাস্টার প্ল্যান ছাড়া রাজনীতি হয় না। কথা বুঝো নাই? সামনে অবশ্যই কথাগুলো বুঝবা। উক্তি এবং যুক্তি দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মাস্টার প্ল্যান দিয়ে। যতই ভালো মাস্টার প্ল্যান করা হবে ততই দল সংগঠিত হবে, ততই দল আগের থেকেও বেশি শক্তি নিয়ে ফিরে আসবে। আর আওয়ামী লীগের মতো দলের মাস্টার প্ল্যান যদি তোমরা বুঝে যাও তাহলে সেটা আর মাস্টার প্ল্যান না। আর তোমরা যেভাবে প্রচার করতেছ মনে হচ্ছে আওয়ামী লীগ এটাই প্ল্যান করে রাখছে, এটা হাস্যকর। আওয়ামী লীগ ওই লেভেলের দল না যে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান তোমরা বুঝে যাবা। প্রশ্ন হলো, রাজনৈতিক দলের নামে কেন এত কিংস পার্টি হচ্ছে? আমাদের অনুসন্ধান হলো, নির্বাচন পেছাতে এবং নির্বাচনের সময় 2 ধাপে একাধিক পরিকল্পনাকে সামনে রেখে এতগুলো দল আসছে। আর এই মডেলটি হলো হুসাইন মোহাম্মদ এরশাদের মডেল, যেটি অনুসরণ করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৈরাবরী পার্টি, মুশকিল লীগ ইত্যাদি পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, নাগফুল বাংলাদেশ, এই নামগুলো শুনে কি অবাক হচ্ছেন? 28শে ফেব্রুয়ারি প্রচারিত আগের একটি কন্টেন্টে এরকম কয়েকটি নামের কথা উল্লেখ করেছিলাম। 2023 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এইরকম বিচিত্র নামের অন্তত 80টি রাজনৈতিক দলের আবেদন জমা পড়েছিল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য। এখন আবার তেমন হিড়িক পড়েছে। ডক্টর ইউনূস সরকারের 8 মাসের শাসনামলে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে কি হবে না সেটি অনিশ্চিত এখনো। হলেও কখন হবে তা জানে না দেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। কিন্তু এমন অনিশ্চয়তার মধ্যে প্রতিদিন এত নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, যাদের নিয়ে নাটক বা সিনেমা বানানো যেতে পারে। কয়টি দল হয়েছে আর কারা করছে এসব দল? আমাদের এই ভিডিওর উদ্দেশ্য এসব জানা নয়, বরং কেন হচ্ছে এসব দল, কি করা হবে এসব দল দিয়ে, এর পেছনে খেলোয়াড় কারা তা জানানোই মূল উদ্দেশ্য। সেটি জানার আগে একটু খতিয়ান দেখে আসি কতগুলো দল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে। 23শে ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনাম ছিল 6 মাসে 16টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। 25শে এপ্রিল দৈনিক কালবেলাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে অন্তত 22টি নতুন রাজনৈতিক দল ও 4টি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। একই দিন বিবিসি বাংলায় প্রকাশিত খবরে বলা হয়েছে, নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আম জনতা পার্টি, গত 8 মাসে এমন অন্তত 26টি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। বিবিসি বাংলা বলছে, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছাড়াও গত 8 মাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা 2 ডজনেরও বেশি। তবে এনসিপি এখনো নিবন্ধনের জন্য আবেদন করেনি। 26শে এপ্রিল প্রকাশিত দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, দেশে একের পর এক রাজনৈতিক দল আসছে, গত 8 মাসে 2 ডজন মানে 24টি নতুন দলের জন্ম হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের হত্যার জন্য হাতের কাছে তারা পায়নি, সেহেতু এই ভয়ঙ্কর দুর্বৃত্তরা দেশের ভেতর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে যেসব আওয়ামী লীগ নেতৃত্বকে ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করতে সক্ষম হয়, তাদের বিরুদ্ধে শয়ে মামলা দিয়েই ক্ষান্ত হয়নি, বরং আওয়ামী লীগ নেতাদের আদালতে হাজির করার সময় মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করা হয়। এই তথাকথিত বিপ্লব যে শুধু রাজনৈতিক ক্ষমতা বদল নয়, বরং একটি চূড়ান্ত নিশানা নির্মূল প্রক্রিয়া ছিল, তা এখন প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। একটি ভয়ঙ্কর দেশি ও বিদেশি ষড়যন্ত্রের কাছে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার।
কোন রকম প্রস্তুতিহীন অবস্থায় গত বছর আগস্ট মাসের 5 তারিখে আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনাবাহিনীর বিশেষ বিমান ভারতে রেখে দেশে ফিরে আসে। আর তার চেয়েও অপ্রস্তুত লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের ভেতর পড়ে এক চরম নৈরাজ্যকর পরিস্থিতির সামনে। বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বেশিরভাগকেই মৃত্যুকে হাতে নিয়ে যেভাবে সম্ভব প্রাণ বাঁচানোর চেষ্টা করেন এবং বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এক একজন এক একভাবে কোন রকম প্রাণে রক্ষা পেলেও তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সবই হয় পুড়িয়ে দেওয়া হয়, না হলে বেদখল হয়ে যায় সমন্বয়ক, জামাত শিবির অথবা বিএনপি নেতাকর্মীদের হাতে। যেহেতু আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের হত্যার জন্য হাতের কাছে তারা পায়নি, সেহেতু এই ভয়ঙ্কর দুর্বৃত্তরা দেশের ভেতর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, মানে বিশেষ করে দেশের রাজনৈতিক অবস্থা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। এবং এই মন্তব্যগুলো দেখে, সবার বক্তব্যগুলো দেখে আমরা দেশের আপডেট নিউজ সম্পর্কে কিছু একটা ধারণা পেয়েছি। দর্শক শ্রোতা, এইসব মানে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব থেকে আপনাদের কি মনে হচ্ছে? এইখানে যে ডক্টর ইউনূসকে নিয়ে কথা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর, এই মানে অনেক বিষয় নিয়ে কথা হয়, এইসব নিয়ে আপনাদের ধারণা কি? দর্শক শ্রোতা, যেই ডক্টর ইউনূস, যেই সমন্বয়ক উপদেষ্টা, অন্যদিকে সেনাপ্রধান, তারা আমাদের দেশকে মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের দেশকে ভালো মানে একটা উন্নতশীল রাষ্ট্র করার জন্য তারা জানপ্রাণ দিয়ে কষ্ট করতেছে। এখন তাদেরকে নিয়ে কী কথা হয়? গাইজ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।